ভাবা যায় এমন একটি রাষ্ট্রের কথা যেখানে আগামী ৫ বছরের নির্বাচনের ফলাফল মানে ভোটাররা নয় বরং পর্দার আড়ালে থাকা কোনো অদৃশ্য গোষ্ঠী আগে থেকেই ঠিক করে রেখেছে। হুম বাইরে থেকে দেখলে তো একদম মনে হবে যে দেশে একটি স্বাভাবিক সরকার আছে, তাই না? একদম তাই। প্রশাসন চলছে, কিন্তু ভেতর ভেতর সমস্ত বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এমন এক জায়গা থেকে যার কোনো কাগজে কলমে কোনো অস্তিত্বই নেই। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এরকমই একটা চাঞ্চল্যকর বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল গণতান্ত্রিক সার্বভৌমত্বের ওপর ডিপ স্টেটের ছায়া শীর্ষক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টেক্সট। এই উৎসটিতে মূলত এনসিপি মানে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টির মুখপত্র জনাব আসিফ মাহমুদের একটি সাম্প্রতিক বক্তব্য এবং সেখান থেকে উঠে আসা কিছু কিছু বলতে গেলে ভয়ঙ্কর ইঙ্গিত তুলে ধরা হয়েছে। হ্যাঁ, তবে আলোচনার একেবারে শুরুতেই একটা বিষয় খুব স্পষ্ট করে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। অবশ্যই, বলুন। আমাদের আজকের এই বিশ্লেষণে কিন্তু রাজনৈতিক কোনো পক্ষ নেওয়া হচ্ছে না। একদমই না। উৎসে জনাব আসিফ মাহমুদের যে দাবিগুলো তুলে ধরা হয়েছে সেগুলো কি সম্পূর্ণ সত্য, নাকি এগুলো শুধুই রাজনৈতিক কৌশল বা বয়ান? উভয় দিকই আমরা বস্তুনিষ্ঠভাবে বিবেচনা করব। ঠিক। আমাদের মূল লক্ষ্যটা হল, যদি এমন কোনো ঘটনা সত্যি ঘটে থাকে তাহলে তার পেছনের মেকানিজমটা কি? হ্যাঁ, প্রক্রিয়াটি কিভাবে কাজ করে এবং সাধারণ নাগরিকদের জীবনে এর প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে তা বিশ্লেষণ করা। তো মূল দাবিটা আসলে কি? উৎসে জনাব আসিফ মাহমুদের বক্তব্যের যে মূল দাবিটি তুলে ধরা হয়েছে তা সত্যিই চমকে দেওয়ার মতো। সেখানে বলা হয়েছে, একটি তথাকথিত ডিপ স্টেট বা অদৃশ্য শক্তি থেকে বর্তমান ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার একটি প্রস্তাব দেওয়া হয়েছে। ও আচ্ছা, ২০২৯ সাল পর্যন্ত। হ্যাঁ, আর এখানেই বিষয়টি শেষ হচ্ছে না। সেই তথাকথিত রোডম্যাপে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বাচনের মাঠ থেকে পুরোপুরি বাইরে রাখার একটা সুনির্দিষ্ট পরিকল্পনার কথাও বলা হয়েছে। বুঝতে পারছি। এখন আমার প্রশ্ন হল, এই যে ডিপ স্টেট বা অদৃশ্য শক্তির কথা বারবার বলা হচ্ছে, একটি আধুনিক রাষ্ট্রে এরা আসলে কারা এবং কিভাবে এরা কাজ করে? দেখুন, ডিপ স্টেট বা অদৃশ্য রাষ্ট্র বলতে সাধারণত এমন একটি অঘোষিত নেটওয়ার্ককে বোঝায় যারা নির্বাচিত না হয়েও জনগণের কোনো ম্যান্ডেট ছাড়াই রাষ্ট্রের নীতি নির্ধারণে প্রবল প্রভাব বিস্তার করে। আচ্ছা, এর মধ্যে কারা থাকতে পারে? এর মধ্যে থাকতে পারে উচ্চপদস্থ আমলা, গোয়েন্দা সংস্থার সদস্য, সামরিক বা বেসামরিক প্রশাসনের প্রভাবশালী অংশ এবং কখনো কখনো বিশাল পুঁজিপতিরাও। যারা সবসময় পর্দার আড়ালেই থেকে যায়? একদম। দৃশ্যমান সরকার হয়তো পরিবর্তন হলো, কিন্তু এই নেটওয়ার্ক নিজেদের জায়গাতেই থেকে যায়। তো যখন দাবি করা হচ্ছে যে এই অদৃশ্য শক্তি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ২০২৯ সাল পর্যন্ত একটা রোডম্যাপ দিয়েছে, তার দাঁড়াচ্ছে সংবিধান বা গণতান্ত্রিক নিয়মের বাইরে গিয়ে একটি সমান্তরাল ক্ষমতা কাঠামো রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করে দিচ্ছে, তাই তো? ঠিক তাই। আর এই রোডম্যাপটি কিন্তু কোনো প্রকাশ্য চুক্তিনামা নয়, বরং এটি হলো প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এমন কিছু নীতিমালা এবং কৌশলগত পদক্ষেপ ছড়িয়ে দেওয়া, যার ফলে একটা নির্দিষ্ট গোষ্ঠী ক্ষমতায় টিকে থাকতে পারে। এই পুরো মেকানিজমটা বোঝার জন্য আমার মাথায় একটা উপমা আসছে। কিরকম? এটা অনেকটা একটা পুতুল নাচ বা পাপেট শো এর মতো। দারুণ একটা উপমা, পুতুল নাচ। হ্যাঁ, ধরুন দর্শকরা মঞ্চের দিকে তাকিয়ে আছে। তারা দেখছে মঞ্চে পুতুলগুলো সরকার কেমন সুন্দর হাত পা নাড়ছে, কথা বলছে। কিন্তু ওপরের অন্ধকার থেকে সুতো টানছে অন্য কেউ। একদম একদম অদৃশ্য কেউ একজন সেই সুতোগুলো নিয়ন্ত্রণ করছে। পুতুলগুলোর নিজেদের কোনো ক্ষমতা নেই, তারা শুধু সুতোর টানে নড়াচড়া করছে। এখন রাষ্ট্রের কাঠামোতে যদি সত্যিই এরকম কোনো অদৃশ্য সুতো থাকে আর সেই সুতোর টানে রাষ্ট্র চলতে বাধ্য হয়, তবে কি নির্বাচন নামক পুরো প্রক্রিয়াটি নিছক একটি আনুষ্ঠানিকতায় পরিণত হয় না? উপমাটি এই রোডম্যাপের কার্যকারিতাকে খুব নিখুঁতভাবে তুলে ধরেছে। দেখুন, গণতন্ত্রের মূল ভিত্তিই হল জনগণের ভোটাধিকার এবং সেই ভোটের মাধ্যমে ক্ষমতার পালাবদল। কিন্তু যখন রাষ্ট্রের ভবিষ্যৎ সিদ্ধান্তগুলো, যেমন কারা ক্ষমতায় থাকবে আর কারা নির্বাচন করতে পারবে না,
এসব নির্বাচিত সরকার বা জনগণের বদলে ওই অদৃশ্য শক্তির সুতো অনুযায়ী নির্ধারিত হয়ে যায়, তখন ভোটাধিকার তার আসল অর্থ পুরোপুরি হারিয়ে ফেলে। মানে মানুষ শুধু দেখানোর জন্যই ভোট দেয়। হ্যাঁ, মানুষ হয়তো নির্দিষ্ট দিনে ভোট কেন্দ্রে যাবে, ব্যালট পেপারে সিল মারবে বা বোতাম চাপবে, কিন্তু সেটি হবে শুধুই একটা রুটিন ওয়ার্ক। ফলাফলের মাধ্যমে যে গণতান্ত্রিক পরিবর্তন আসার কথা, সেটা আসলে আসবে না। কারণ ফলাফল তো অন্য কোথাও বসে আগেই নির্ধারণ করে রাখা হয়েছে। একদম ঠিক। এটি মূলত পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াকে একটি ফাঁপা প্রদর্শনীতে পরিণত করে দেয়। আচ্ছা, এখানেই আমার একটা বড় খটকা লাগছে। বলুন। তর্কের খাতিরে যদি ধরেও নিই যে এরকম একটা রোডম্যাপ আসলেই আছে, যেখানে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বাচনের বাইরে রাখার কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে এটা কিভাবে সম্ভব? মানে কাউকে তো আর জাদুদণ্ড ঘুরিয়ে রাতারাতি রাজনীতি থেকে গায়েব করে দেওয়া যায় না। ঠিক। হ্যাঁ, তাহলে এই প্রতিপক্ষকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়াটা আসলে কাজ করে কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা আমাদের উৎসের পরবর্তী অংশে একটা মারাত্মক বিষয়ের ইঙ্গিত পাই। উৎসে কিন্তু খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই রোডম্যাপ বাস্তবায়নের জন্য রাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল একটি স্তম্ভকে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এবং সেটা হলো আইনি বা বিচার ব্যবস্থা। ঠিক। প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী নেতাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাজা দীর্ঘায়িত করে তাদের নির্বাচন থেকে দূরে রাখার একটা নীলনকশা রয়েছে। এই অংশটি পড়ার পর আমার মাথায় আরও একটি উপমা এলো। আচ্ছা, শোনা যাক। ধরুন, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ চলছে। গ্যালারিতে বসে থাকা দর্শকরা টানটান উত্তেজনায় খেলা দেখছেন, কিন্তু তারা কেউ জানেন না যে মাঠের যিনি রেফারি, তিনি নিজের ওই কালো পোশাকের নিচে আসলে বিপক্ষ দলের জার্সি পরে আছেন। বাপরে, এটা তো সাংঘাতিক ব্যাপার, তাই না? এখন সেই রেফারি যতই বাঁশি বাজান না কেন বা কার্ড দেখান না কেন, তিনি কখনোই নিরপেক্ষ সিদ্ধান্ত দেবেন না। কিন্তু দাঁড়ান, আইনি ব্যবস্থার ক্ষেত্রে এই বিষয়টা কিভাবে ঘটে? মানে বাস্তবে কিভাবে এটা প্রয়োগ করা হয়? হ্যাঁ, মানে একজন বিচারককে তো আর কেউ প্রকাশ্য দিবালোকে ফোন করে বলতে পারে না যে ওই বিরোধী নেতাকে জেলে ভরুন, এতে তো দেশে বিদেশে বিশাল কেলেঙ্কারি হয়ে যাবে। তাহলে অদৃশ্য শক্তি কিভাবে একটা পুরো আইনি ব্যবস্থাকে নিজেদের মতো করে চালায়, যাতে কেউ সরাসরি আঙ্গুলও তুলতে না পারে? খুব সুন্দর একটা পয়েন্ট তুলেছেন। এই কিভাবে বা মেকানিজমটাই হলো ডিপ স্টেটের সবচেয়ে বড় শক্তি। এখানে সরাসরি ফোন করে হুমকি দেওয়ার প্রয়োজন খুব একটা পড়ে না। তাহলে কি হয়? পুরো বিষয়টা ঘটে আমলাতান্ত্রিক জটিলতা এবং আইনি প্রক্রিয়ার গ্যাঁড়াকোল ব্যবহার করে। যেমন ধরুন, কেস ডকেট বা মামলার তালিকা নিয়ন্ত্রণ করা। আচ্ছা। কোন মামলাটি আজ শুনানি হবে আর কোনটি মাসের পর মাস ঝুলিয়ে রাখা হবে, সেটি প্রশাসনিকভাবেই নির্ধারণ করা যায়। বিরোধী কোনো নেতার জামিন শুনানি হয়তো বারবার, মানে কোনো কারণ ছাড়াই পিছিয়ে দেওয়া হলো। বুঝতে পারছি। কিংবা নির্বাচনের ঠিক আগে দশক পুরনো কোনো নিষ্পত্তি হওয়া মামলা হুট করে আবার চালু করা হলো। আবার ধরুন, যে বিচারক খুব বেশি স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করেন, তাকে হয়তো এমন কোনো আদালতে বদলি করে দেওয়া হলো যেখানে তার কোনো প্রভাব নেই। অর্থাৎ আইন ভাঙার কোনো প্রয়োজনই হচ্ছে না। একদমই না, বরং আইনি প্রক্রিয়াটিকেই একটি অস্ত্রে পরিণত করা হচ্ছে। ইংরেজিতে যাকে বলে প্রসেস ইজ দ্য পানিশমেন্ট, মানে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতাই এখানে শাস্তিতে পরিণত হয়। তার মানে বাইরে থেকে দেখলে মনে হবে আইন তার নিজস্ব গতিতেই চলছে। হ্যাঁ, এখানে কি ঘটছে তার চেয়ে কেন ঘটছে সেটা বোঝা বেশি জরুরি। ধরুন, কোনো একজন প্রথম সারির রাজনৈতিক নেতার বিচার হচ্ছে এবং তাকে সাজা দেওয়া হলো। এটি হলো কি ঘটছে। যদি বিচার ব্যবস্থা স্বাধীন হয়, মানুষ বিশ্বাস করবে যে সুনির্দিষ্ট অপরাধের কারণে সাজা হয়েছে। কিন্তু বিচার ব্যবস্থা যখন রোডম্যাপের অংশ হয়ে যায়, তখন মানুষ ধরে নেয় যে পুরো প্রক্রিয়াটি একটা সাজানো নাটক। একটি রাষ্ট্র যখন তার আদালত বা আইনকে নিরপেক্ষ না রেখে, মানে ক্ষমতা ধরে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তখন সবচেয়ে বড় এবং দীর্ঘমেয়াদী ক্ষতিটা তো শুধু ওই নির্দিষ্ট বিরোধী দলের নেতাদের হয় না। না, একেবারেই না। তাহলে এই কাঠামোগত ম্যানিপুলেশনের সবচেয়ে বড় ক্ষতিটা আসলে কার হয়? সবচেয়ে বড় ক্ষতিটা হয় পুরো আইনি ব্যবস্থার উপর থেকে সাধারণ মানুষের আস্থার পতন। আস্থার পতন, ঠিক। দেখুন, বিচার ব্যবস্থা হলো রাষ্ট্রের এমন একটি জায়গা যাকে সাধারণ মানুষ তাদের শেষ আশ্রয়স্থল বলে মনে করে। যখন রাজনীতি ব্যর্থ হয়, তখন মানুষ ন্যায়ের আশায় আদালতের দরজায় কড়া নাড়ে। কিন্তু একবার যদি মানুষের মন থেকে বিশ্বাস উঠে যায় যে আদালত নিরপেক্ষ নয়, তখন সমাজের প্রতিটি স্তরের প্রভাব পড়ে।
মানুষ আর আইনের আশ্রয় নিতে চাইবে না, তারা হয়তো নিজেরাই আইন হাতে তুলে নিতে শুরু করবে, অথবা প্রভাবশালীরা যা খুশি তাই করে পার পেয়ে যাবে। তার মানে দাঁড়াচ্ছে, একদিকে নির্বাচনের নামে একটা পূর্ব নির্ধারিত গন্তব্যের ট্রেন চলছে, হ্যাঁ আর অন্যদিকে বিচার ব্যবস্থার নামে একতরফা রেফারির বাঁশি বাজছে। হ্যাঁ, যদি নির্বাচন শুধুই একটি আনুষ্ঠানিকতা হয় এবং বিচার ব্যবস্থা হয়ে ওঠে বিরোধীদের দমনের হাতিয়ার, তবে এই পুরো ব্যবস্থাটিকে আমরা আসলে কি মানব? আমাদের উৎসে এই পুরো ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিক হিসেবে একটি কথা উল্লেখ করা হয়েছে। কি সেটা? বলা হয়েছে গণতন্ত্রের কাঠামো অক্ষুণ্ণ রেখে ভেতর থেকে সেটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা। ও, অর্থাৎ বাইরে থেকে দেখতে সবকিছু একদম নিখুঁত মনে হবে। দেশে সংসদ থাকবে, সেখানে বিতর্ক হবে, নির্বাচন কমিশন থাকবে, সুসজ্জিত আদালত থাকবে, আইনজীবী থাকবেন। হ্যাঁ, কিন্তু ভেতরে ভেতরে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে পর্দার আড়ালে, অন্য কোথাও। এটি সরাসরি স্বৈরতন্ত্রের চেয়েও অনেক বেশি জটিল একটি ব্যবস্থা। আমি যদি এখানে একটু ডেভিলস অ্যাডভোকেট হয়ে প্রশ্নটা করি, মানে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, হ্যাঁ, বলুন না। এই ধরনের অদৃশ্য নিয়ন্ত্রণ কি একজন প্রকাশ্য স্বৈরশাসকের চেয়েও বেশি ক্ষতিকর? ইতিহাসে তো আমরা অনেক স্বৈরশাসক দেখেছি। দেখেছি তো বটেই। যখন কোনো সামরিক স্বৈরশাসক প্রকাশ্যে ক্ষমতা দখল করেন, তখন অন্তত সাধারণ মানুষ স্পষ্টভাবে জানে যে তারা কার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তাদের প্রতিপক্ষটা চোখের সামনে থাকে। একদম ঠিক। কিন্তু খোলসটা যদি হয় গণতন্ত্রের আর ভেতরে থাকে স্বৈরতন্ত্র, তবে তো মানুষ এক ধরনের চিরস্থায়ী বিভ্রমের মধ্যে আটকে থাকে। তারা বুঝতেই পারে না যে আদৌ লড়াই করার কিছু আছে কিনা। আপনি অত্যন্ত চমৎকার একটা পয়েন্ট ধরেছেন। দৃশ্যমান স্বৈরতন্ত্রের চেয়ে এই ধরনের মেকি বা অদৃশ্য গণতন্ত্র অনেক বেশি বিপজ্জনক এবং ভাঙা কঠিন। কেন? কারণ যখন একজন স্বৈরশাসক প্রকাশ্যে ক্ষমতা নেন, তখন দেশের ভেতরের বিরোধী শক্তি এবং আন্তর্জাতিক সম্প্রদায় খুব সহজেই তাকে চিহ্নিত করতে পারে। তার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ বা অন্যান্য ব্যবস্থা নেওয়া সহজ হয়। কারণ শত্রু দৃশ্যমান। ঠিক। কিন্তু যখন একটি ডিপ স্টেট গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য হাসিল করে, তখন তারা একটি অত্যন্ত শক্তিশালী আইনি বৈধতার মুখোশ পড়ে থাকে। কেউ প্রশ্ন তুললে তারা খুব সহজেই বলতে পারে, দেখুন, দেশে তো বিরোধী দল আছে, নির্বাচন তো হচ্ছে, আদালত তো রায় দিচ্ছে। মানে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যালট পেপার দেখিয়ে বলবে দেশে গণতন্ত্র আছে, হ্যাঁ, আর বিরোধীদের জেলে ঢুকিয়ে বলবে দেশে আইনের শাসন চলছে। একদম তাই। এটি অনেকটা আধুনিক কম্পিউটারের ম্যালওয়্যার বা ভাইরাসের মতো। একটি সাধারণ ভাইরাস সিস্টেমে ঢুকলে অ্যান্টিভাইরাস তাকে সহজেই ধরে ফেলে। কিন্তু একটি অত্যাধুনিক ম্যালওয়্যার, মানে ধরুন একটা বৈধ এবং প্রয়োজনীয় ফাইলের ছদ্মবেশে সিস্টেমের ভেতরে প্রবেশ করে, সে অ্যান্টিভাইরাসকে বোকা বানিয়ে পুরো সিস্টেমকে ভেতর থেকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। বাপরে! অ্যান্টিভাইরাস ভাবতেই পারে না যে যাকে সে রক্ষা করছে সেই আসলে সিস্টেমকে খাচ্ছে। এই অদৃশ্য স্বৈরতন্ত্র ঠিক সেভাবেই কাজ করে। মানুষ প্রতিবাদ করতে চাইলে রাষ্ট্রের তরফ থেকে বলা হয় যে তারা আদালতের বা গণতান্ত্রিক প্রক্রিয়ার অবমাননা করছে। ফলে এই বৈধতার বর্ম ভেদ করে প্রতিবাদ করা সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। একদম অসম্ভব। সত্যি ভয়াবহ একটা মেকানিজমের চিত্র ফুটে উঠছে। রাষ্ট্রের এই উচ্চ পর্যায়ে রাজনৈতিক চাল, ডিপ স্টেটের অস্তিত্বের বিতর্ক, 2029 সাল পর্যন্ত ক্ষমতার রোডম্যাপ, বিচার ব্যবস্থাকে হাতিয়ার করার কৌশল, এত সব বড় বড় রাষ্ট্রীয় খেলার মাঝে সাধারণ মানুষের অবস্থান আসলে কোথায়? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। কারণ দিন শেষে রাষ্ট্র তো কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দলের নয়, রাষ্ট্র সাধারণ মানুষের হওয়ার কথা। আমাদের আজকের বিশ্লেষণে যে টেক্সটটি আমরা ব্যবহার করছি, সেই টেক্সটের লেখক নিজেকে একজন সাধারণ এবং দল নিরপেক্ষ নাগরিক হিসাবে দাবি করেছেন। এবং তিনি অত্যন্ত মৌলিক কিন্তু তীক্ষ্ণ 3টি প্রশ্ন তুলে ধরেছেন। এই প্রশ্নগুলো প্রমাণ করে যে সাধারণ মানুষ রাষ্ট্রের ভেতরে চলা এই জটিল প্রশাসনিক মেকানিজমগুলো হয়তো পুরোপুরি বোঝেন না, কিন্তু নিজেদের গণতান্ত্রিক অধিকার হরণ হওয়ার বিষয়টি তারা ঠিকই অনুভব করতে পারেন। আমি প্রশ্নগুলো একে একে পড়ছি। হ্যাঁ, পড়ুন। প্রথম প্রশ্ন, যদি নির্বাচন নিয়ন্ত্রিতই হয় তাহলে ভোটের মূল্য কোথায়? দ্বিতীয় প্রশ্ন, যদি বিচার ব্যবস্থা প্রভাবিতই হয় তাহলে ন্যায় বিচার কোথায়? এবং তৃতীয় ও সবচেয়ে বড় প্রশ্ন, যদি ডিপ স্টেট সত্যিই থাকে তাহলে রাষ্ট্রের আসল মালিক কে? এই 3টে প্রশ্ন আজকের এই পুরো আলোচনার নির্যাস বলতে পারেন। আমরা যদি টেক্সটের উপসংহারের দিকে তাকাই, লেখক অত্যন্ত নিরপেক্ষ একটি অবস্থান থেকে বলেছেন,
এই যে ডিপ স্টেটের প্রস্তাব বা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার কথা বলা হচ্ছে, এই অভিযোগ পুরোপুরি সত্য হোক? কিংবা নেহায়াত কোনো রাজনৈতিক কৌশল বা ন্যারেটিভ হোক। দুটো ক্ষেত্রেই এটি রাষ্ট্রের জন্য একটি বিশাল সতর্কবার্তা। এখানে রাজনৈতিক কৌশল বা ন্যারেটিভ বলতে কি বোঝানো হচ্ছে? এমন কি হতে পারে যে বিরোধী পক্ষ এই ডিপ স্টেটের জুজু দেখিয়ে মানে জনগণের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে এবং নিজেদের রাজনৈতিক সুবিধা আদায় করতে চাইছে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। রাজনীতিতে ন্যারেটিভ বা বয়ান তৈরি করা একটি অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। অনেক সময় রাজনৈতিক দলগুলো নিজেদের দুর্বলতা ঢাকতে বা প্রতিপক্ষকে চাপে ফেলতে এমন অদৃশ্য শক্তির গল্প তৈরি করে। এটা তো খুব সাধারণ একটা কৌশল। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ধরনের বয়ান বা ন্যারেটিভ সমাজে তখনই ভিত্তি পায় বা মানুষ বিশ্বাস করতে শুরু করে যখন সমাজের ভেতরে আগে থেকেই প্রাতিষ্ঠানিক ফাটল তৈরি হয়ে থাকে। প্রাতিষ্ঠানিক ফাটল বলতে? মানে ধরুন, অভিযোগ অক্ষরে অক্ষরে সত্য হোক বা অতিরঞ্জিত রাজনৈতিক বয়ান হোক, যখন বিচার ব্যবস্থা বা নির্বাচন নিয়ে এই ধরনের গুরুতর অবিশ্বাস জনমনের শেকড় গাড়ে, তখন বুঝতে হবে গণতন্ত্রের ভিত এরই মধ্যে প্রবলভাবে নড়বড়ে হয়ে গেছে। আর এখানেই সবচেয়ে বড় ট্র্যাজেডি লুকিয়ে আছে। এই প্রাতিষ্ঠানিক ফাটল বা অবিশ্বাসের চরম ট্র্যাজেডিটা আসলে কিভাবে সাধারণ মানুষকে আঘাত করে? দেখুন, ক্ষমতার এই দৃশ্যমান বা অদৃশ্য লড়াইয়ে যে দল বা যে গোষ্ঠীই জিতুক না কেন, যখন কোনো রাষ্ট্রে গণতন্ত্রের ভিত দুর্বল হয় এবং বিচার ব্যবস্থার মতো প্রতিষ্ঠানগুলো তাদের নিরপেক্ষতা হারায়, তখন সবচেয়ে বড় মূল্যটা চোকাতে হয় সেই সাধারণ মানুষকেই। হ্যাঁ, তারাই তো আসল ভুক্তভোগী। বিচার ব্যবস্থা রাজনৈতিকভাবে ব্যবহৃত হলে সমাজের প্রভাবশালীরা, যারা হয়তো সত্যিকারের অপরাধী, তারা অনায়াসে পার পেয়ে যায়। ঠিক। অন্যদিকে একজন সাধারণ নাগরিক তার জমি দখলের বিচার বা দৈনন্দিন জীবনের কোনো অন্যায়ের প্রতিকার চাইতে গিয়ে আদালতের বারান্দায় বছরের পর বছর ঘুরেও ন্যায় বিচার পায় না, কারণ পুরো সিস্টেমের অগ্রাধিকার তখন অন্য কোথাও থাকে। আর নির্বাচনের ক্ষেত্রে ভোটাধিকার হারালে সাধারণ মানুষের রাষ্ট্রের সাথে দর কষাকষির মানে বার্গেন করার একমাত্র ক্ষমতাটুকু স্তব্ধ হয়ে যায়। তখন রাষ্ট্রের সম্পদের উপর থেকে তাদের অধিকার ছিনিয়ে নেওয়া হয় এবং তারা নিজেদের দেশেই অনেকটা প্রান্তিক প্রজায় পরিণত হয়। অত্যন্ত বাস্তব এবং রূঢ় একটি সত্য। ইতিহাস ঘাটলে আমরা সবসময় এটাই দেখি যে ক্ষমতার বড় বড় খেলায় সাধারণ মানুষই সবসময় দাবার বোড়ে হিসেবে ব্যবহৃত হয়েছে। একদম তাই। তাহলে আজকের এই গভীর বিশ্লেষণ থেকে আমরা কি জানলাম সেটা একটু সংক্ষেপে এক সুতোয় গাঁথা যাক। হ্যাঁ, চলুন। আমরা শুরু করেছিলাম এনসিপি মুখপাত্রের সেই চাঞ্চল্যকর দাবি দিয়ে, যেখানে বলা হয়েছে একটি অদৃশ্য শক্তি বা ডিপ স্টেট বর্তমান ব্যবস্থাকে 2029 সাল পর্যন্ত টিকিয়ে রাখার একটি রোডম্যাপ তৈরি করেছে। এরপর আমরা আলোচনা করেছি সেই রোডম্যাপ বাস্তবায়নের মেকানিজম নিয়ে, কিভাবে কোনো প্রকাশ্য নির্দেশ ছাড়াই শুধু আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা এবং ডকেট কন্ট্রোলের মাধ্যমে বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। এবং আমরা সেই অদৃশ্য স্বৈরতন্ত্রের ভয়াবহতা নিয়ে কথা বলেছি, যা একটি ম্যালওয়্যারের মতো গণতন্ত্রের খোলস পড়ে থাকে, ফলে তাকে আন্তর্জাতিকভাবে বা আইনিভাবে মোকাবেলা করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক। পরিশেষে আমরা সাধারণ নাগরিকের 3টি মৌলিক প্রশ্নের মাধ্যমে দেখেছি যে এই অভিযোগগুলো সত্য হোক বা রাজনৈতিক কৌশল হোক, প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে মানুষের আস্থা হারিয়ে যাওয়াটা যে কোনো রাষ্ট্রের জন্য কতটা বিপজ্জনক। একদমই তাই। আজকের এই দীর্ঘ আলোচনায় একটি বিষয় খুব পরিষ্কার হয়ে উঠেছে যে একটি ডিপ স্টেট বা অদৃশ্য শক্তির সবচেয়ে বড় এবং ধারালো অস্ত্রই হল তার এই অদৃশ্য থাকা। ঠিক। তারা ছায়ার মতো কাজ করে বলেই তারা এতটা শক্তিশালী। আইনি প্রক্রিয়ার আড়ালে তারা নিজেদের লুকিয়ে রাখে। তাহলে পর্বটি শেষ করার আগে এটি আমাদের সবাইকে গভীরভাবে ভাবিয়ে তোলে যে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের ভেতরে এমন কি ধরনের স্বচ্ছতার মেকানিজম বা কাঠামোগত ব্যবস্থা থাকা প্রয়োজন, যা এই ধরনের অদৃশ্য শক্তির প্রশাসনিক কারসাজিকে আলোতে টেনে আনতে পারে। চমৎকার একটা প্রশ্ন। হ্যাঁ, যাতে গণতন্ত্র নামক এই ব্যবস্থাটি ভেতর থেকে পুরোপুরি ফাঁপা হয়ে ধসে পড়ার আগেই তাকে চিহ্নিত করা এবং রক্ষা করা সম্ভব হয়। আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনার খোরাক নিয়ে আবারও আমরা ডুব দেব নতুন কোনো তথ্যের গভীরে। ততদিন পর্যন্ত চারপাশের দৃশ্যমান কাঠামোর পেছনের অদৃশ্য মেকানিজমগুলোর দিকে তীক্ষ্ণ নজর রাখার চেষ্টা করবেন। বিদায়।